মেয়েদের 9 গুণ, ছেলেদের 6 গুণ। তুমি হয়তো আমাদের দিকে তাকিয়ে কিছু বলো না, তো কিভাবে তোমার কষ্টগুলো আমি সহ্য করি? তোমার কষ্টগুলো কি ভাগ করে দেওয়া যায় না? তো আমি বললাম, কি ভাগ করে দিব? তখন বলে, আমার ভাই তো সংসারের দায়িত্ব আমাকেই দিয়ে গেছে, তোমার দায়িত্বটাও না আমি পালন করলাম। আমি আমার বড় বাসুরকে ভাইয়ের মতো দেখতাম, কিন্তু আমার স্বামী একজন প্রবাসী বলে তার বউকে যা ইচ্ছা তাই করে। আসলেও আমাদের পৃথিবীতে মানুষ আজব এরকম যে আছে, সেটা আসলে আমরা অনেকেই বুঝি না, কিন্তু যার সাথে ঘটে যায় সেই বুঝে এর যন্ত্রণা কি, এর বেদনা কি। আজকে আমার বাবার মতো, বড় ভাইয়ের মতো সম্মান করতাম আমার বাসুরকে, থাকে নিয়ে আজকে আমি একটা ছোট্ট কাহিনী নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসলে খালি বাড়ি ফেলে সে নিজের বাবাই হোক বা মামাই হোক বা চাচাই হোক, সুযোগে সদ্ব্যবহার করে, তা আমার বাসুরকেও ব্যবহার করে নিল। আমার বাবা মা অনেক গরিব, আমি গরিব ঘরের সন্তান। আমার বাবা তার এক বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করে রাখছিল, তো সেখানে ভাগ্যগুণে আমার বিয়েটা হয়নি, কারণ আমি গরিব বলে, আমার বাবা মা গরিব বলে সেখানে বিয়েটা হয়নি। তো এরপরে পছন্দ করে আমার স্বামী বিয়ে করে নিয়ে আসে। আমার স্বামী প্রবাসী, আমি জানি, বিয়ের আগে প্রবাসে থাকতো। তো বিয়ের পরে সে ছুটিতে বাংলাদেশে 3 মাসের জন্য আসছিল, এর মধ্যে সে বিয়ে করে। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাসুর, বাসুরের বউ, এই মানুষই। এছাড়া আমাদের বাড়িতে আর সদস্য নেই। অনেক সুখের একটা ফ্যামিলি আমাদের, তো গর্ব করি আমি এই ফ্যামিলি নিয়ে। তো আমার স্বামীর বাড়ি এত সুন্দর একটা ফ্যামিলি আছে, আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, সব আছে এখানে। নিজের ফ্যামিলির কথা যদি 10 বার মনে করি আর সংসারের ফ্যামিলির কথা মনে করি দিন 100 বার। তো আমি তাদেরকে অনেক ভালোবাসি। তো আমার স্বামী যখন 3 মাস পরে চলে যায় বিদেশ, আবার তখন আমার খারাপ লাগে। তখন আমার স্বামী আমাকে বোঝায়, তখন আমার শাশুড়িও বোঝায় যে মারে, আজ তোদের ফ্যামিলির জন্য, তোদের জন্য তো এগুলা কষ্ট করতেছে, তোরা যেন ভবিষ্যতে ভালো খাবি, ভালো পড়বি, আর তুই কিসের চিন্তা করস, আমরা তো আছি। আমার স্বামী বাইরে যাওয়ার পরে যত টাকা পয়সা সব আমার বাসুরের ব্যাংকে দিত, আমার বাসুরের অ্যাকাউন্টে দিত। তো ব্যাংকে যাওয়ার পরে আমার বাসুর টাকা পয়সা লেনদেন করত, সংসারের খুঁটিনাটি কি লাগবে সব আমার বাসুরেই দেখাশোনা করত। তো যাই হোক, আমার বাসুরের বউটাও ছিল অনেক ভালো। আসলে নিজের ভাই নেই তো, ভাই বউ নেই তো, বাসুরের বউ ভাবি, তাকেও পেয়ে আমি অনেক খুশি। আমরা সুখ দুঃখ মিলিয়েই সংসারটাকে গুছিয়ে রাখি। কিন্তু আমার বাসুরও আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করত, আমাকে ছোট বোনের মতো দেখতো। সবসময় আমি নিজেকে ধন্য মনে করতাম, যখন যেমন জন্মেই জানি পূর্ণ করছিলাম, যার কারণে সুখের একটা ফ্যামিলি পাইছি, বড় ভাই পাইছি। তো আস্তে আস্তে বেশ কিছুদিন পরে আমার স্বামীর বাহিরে যাওয়ার পর 6 মাসের মতো হয়ে গেল। তখন আমি বেশিরভাগ সময় একাই কাটাতাম, কারণ যেহেতু স্বামী নেই, মন মেজাজ সবসময় ভালো থাকতো না। তো আমার বাসুর তার বউসহ আমাকে ঘুরতে নিয়ে যেত মাঝে মাঝে বাইরে বাইরে ঘুরতাম, মনটা ভালো থাকতো, ভালো করার জন্যে। তো একদিন রাতের বেলা আমার অনেক খারাপ লাগতেছিল, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। তো আমার বাসুর অনেক রাত্রে বাসায় আসে। রাত্রে বাসায় আসার পরে আমি খাইতে দিই, তো আমার বাসুরের বউ খাইতে দিত, অনেক সময় আমিও খাইতে দিতাম। তখন দেখলাম ভাইজান বাসায় আসলো, দেখি বউ ঘুমাইতেছে, তখন আমি খাইতে দিলাম। আমি ভাইজানকে খাবার দিতে গেলাম, তো খাবার দিলাম, সে খেলো। খাওয়ার পরে বলে, তোমার কি শরীর খারাপ? আমি বললাম, মাথা ব্যথা করতেছে। তখন বলল, আমি কি মাথা টিপে দেব? আমি বললাম, ভাইয়া লাগবে না, পরে। তখন বলে, আচ্ছা ঠিক আছে। তো সেদিন আমাকে আর কিছু বলেনি। পরের দিন আবার ভাবি তার বাবার বাড়িতে গেল, তো আমাকে বলে গেছে যে দেখো, আমার মা তো অসুস্থ, তুমি বাসায় থেকেও, আর সংসারের কাজ কাম তো তোমার একাই করতে হবে, তো 2-3 দিন একটু সাবধানে থাইকো। তো আমি বললাম ঠিক আছে। আমাকে অবশ্য নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি যাইনি। বাসা পাখা,
আমার শাশুড়িও গেছে সাথে, কারণ যেহেতু তার মা অসুস্থ, সেই কারণে আমার শাশুড়িও সাথে গেছে। বাসায় আমি আর আমার বাসুর আর আমার শ্বশুর, এই তিনজন। তো আমার শ্বশুরও সেদিন বাসায় আসেনি। আমার শাশুড়ি যখন বাসায় নেই দেখি সেদিন আর বাসায় আসেনি। আমাদের একটা দোকান ছিল ছোটোখাটো, সেই দোকানেই আমার শ্বশুর রয়ে গেল। তো বাসায় আমার বাসুর যখন আইলো তখন আমি খাইতে দিলাম। খাইতে দেওয়ার পরে আমি গিয়ে আমার রুমে শুয়ে পড়লাম। তখন আমার বাসুর আমার রুমে গেল, যে বলে তোমার না কালকে মাথা ব্যথা ছিল? তখন বলে মাথা ব্যথা কি আছে? তখন আমি বলি না ভাইজান, আজকে মাথা ব্যথা নাই। পরে বললো আচ্ছা আচ্ছা, একটা কথা বলি। তখন বলে মাইন্ড করবা? তখন আমি বলি না, মাইন্ডের কি আছে? তোমার অনেক কষ্ট হয় আমার বাইরে থাকতে না? সবে মাত্র বিয়ে হলো, একটু বুঝলা? এই মুহূর্তে আমার বাড়িটা চলে গেল, তোমার কি খারাপ লাগে না? আমি বলি না না ভাইয়া, খারাপ লাগবে কেন? পরে বলে আমি বুঝি তো, তুমি মুখ ফুটে না বললে কি হবে, কিন্তু আমি চোখ দেখে অনেক কিছুই বুঝি। তোমার যে বয়স এখন, তোমার শরীরে টান টান উত্তেজনা, আর এই মুহূর্তে আমার ভাই কাছে নেই। আসলে এই মুহূর্তে অনেক চাহিদা আছে, মেয়েদের 9 গুণ, ছেলেদের 6 গুণ। তুমি হয়তো আমাদের দিকে তাকিয়ে কিছু বলো না, তো কিভাবে তোমার কষ্টগুলো আমি সহ্য করি? তোমার কষ্টগুলো কি ভাগ করে দেওয়া যায় না? তো আমি বললাম কি ভাগ করে দিব? তখন বলে আমার ভাই তো সংসারের দায়িত্ব আমাকেই দিয়ে গেছে, তোমার দায়িত্বটাও না আমি পালন করলাম। তখন আমি বলি কি বলেন, আপনি আমার দায়িত্ব পালন করবেন কিভাবে ভাইয়া? আপনি জানতো, যেহেতু বাসায় ভাবি নাই, মা নাই, আপনি যান, কারণ আজকে তো বাড়ি ফাঁকা আছে, ফাঁকা মাঠে গোল দিব। আমাকে ডাক্তার দেখায়, আমাদের প্রাইভেট ডাক্তার। আমাকে দেখে আমার বাবাকে কানে কানে বলে যে আপনার তো খুশির সংবাদ, আপনি নানা হতে চলেছেন। তো এই কথা শুনে আমার বাবার মুখটা একদম কালো ছাই হয়ে যায়। তখন আর কিছু বলে না। বাড়িতে এসে মাকে সকল ঘটনা খুলে বলে, আর মা তখন আমার উপর বিভিন্নভাবে আমার কাছ থেকে জানতে চায় কিভাবে এই ঘটনা হলো, এবং বলে এই ঘটনা যদি না বলি দিন দিন আরও বড় হবে। তখন বাধ্য হয়ে আমার এই ঘটনাটি তাকে বলি, এবং তারা তখন যার সাথে আমার এই সম্পর্কটা হয়েছিল, যে ছেলেটি আমার সর্বনাশ করেছিল, সেই ছেলেটির বাড়িতে এই ঘটনা জানানো হয়, কিন্তু তারা অস্বীকার করে। তখন আমি তাদেরকে সমস্ত কথা খুলে বলি, কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। তো এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি প্রমাণ করা হলো। প্রথমেই আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মুসাম্মদ তানজিলা, আমার বাড়ি জামালপুর, ইসলামপুর থানা। আমি গ্রামে থাকি এবং গ্রামে আমি বড় হয়েছি এবং গ্রামে আমি লেখাপড়া করেছি। আমার এই ঘটনাটি কিছুদিন আগের ঘটনা। আমি যখন স্কুলে লেখাপড়া করি তখন আমার জীবনে এই ঘটনাটি ঘটেছিল। আমার বাবার নাম হারিস মিয়া। আমার বাবা একজন চাকরিজীবী। চাকরির প্রয়োজনে আমার বাবাকে বাড়ির বাইরে থাকতে হয়, বাড়িতে থাকতে পারেন না। মাসে একবার বাড়িতে আসেন। আমরা 3 বোন 2 ভাই, আমি 2 নাম্বার, মানে দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই, সে বর্তমানে চাকরিতে আছে। তো আমি যখন স্কুলে যাই, মাত্র ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের স্কুল থেকে পিকনিকে যাওয়ার জন্য সকলেই প্রস্তুতি নেই, এবং আমাদের স্যারেরা স্কুলের পক্ষ থেকে এই পিকনিকের আয়োজন করা হয়েছে, তাই সকলের সাথে আমাকেও যেতে হবে এই বলে আমার নাম লিখে দেয়। আমি বাড়িতে এই কথা জানালে ফ্যামিলি থেকে না যাওয়ার জন্য বলে, কিন্তু আমি বলি স্কুলের সবাই যাচ্ছে, আমি গেলে সমস্যা কি? কিন্তু তারা বলে সবাই যায়, যাও, তুমি যেতে পারবে না। আর তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমার বন্ধু বান্ধবীরা সবাই পিকনিকে যাবে, আমি যেতে পারবো না। এতে করে মনটা ভীষণ খারাপ হয়ে যায়।
কিন্তু তারপরেও আমি হাল ছাড়িনি। মাকে অনেক জোরাজুরি করে রাজি করিয়েছি, তাও আবার আমার মামার মাধ্যমে। আমি আমার ছোট মামাকে এই কথা জানাই। ছোট মামা বাড়িতে বলে মা বাবাকে রাজি করা, আর সেজন্যই আমার যাওয়া সম্ভব হয়। আমরা চলে যাই শেরপুর গজনী পিকনিক স্পটে, এবং সেখানে গিয়ে আমার খুব ভালোই লাগলো। জীবনের প্রথম পিকনিক আমার। এর আগে কোনোদিন আমি পিকনিকে যাইনি, তবে বাড়িতে বসে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ধুলাবাতি খেলেছি। এর ঘর থেকে ডিম, ওর ঘর থেকে মরিচ, ওর ঘর থেকে চাল, এভাবে কালেকশন করে রান্নাবান্না করে খেয়েছি। কিন্তু বাড়ির বাহিরে কোনোদিন যাওয়া হয়নি, তাই আমার খুব ভালো লাগছিল। আমরা পিকনিকে গিয়েছিলাম খুব সকালে। প্ল্যান হচ্ছে সারাদিন পিকনিক করে রাতে বাড়িতে ফিরব। তাই আমরা একদম ফজরের নামাজ পড়ে পিকনিকে রওনা দেই। প্রায় 2 ঘন্টা পরে আমরা গিয়ে পৌঁছি। তো প্রিয় বন্ধুরা, আমার গল্পটি অনেক লম্বা, তাই আমি সংক্ষেপে বলছি। তো যখন আমরা গিয়ে পৌঁছি, সেখানে সকালবেলা নাস্তার জন্য পরোটা বানা এবং সবজি পাক করে। তখন আমরা মজা করে খাই। স্কুলের সকল ছাত্রছাত্রী সবাই একসাথে, কী যে ভালো লাগছিল তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে গেলাম। পার্কের ভিতরে অনেক মানুষ যে যার মতো করে আনন্দ বিনোদন করছে, তাই আমিও সকলের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য একটু বাইরে গেলাম। সেখানে গিয়ে ঘোরাঘুরি করলাম। তখন আমার এক বন্ধু আমাকে বলল, চলো তানজিনা, আমরা সামনে থেকে একটু ঘুরে আসি। তখন তার কথা মতো আমি গেলাম, এবং এক পর্যায়ে এসে আমাকে অনেক আড়ালে নিয়ে গেল, এবং সেখানে নিয়ে গিয়ে তার আসল চেহারা আমাকে দেখালো। এবং এক পর্যায়ে সে আমার সতীত্ব কেড়ে নিল, যা আমি কোনোদিনও ভাবিনি। তো তারপর আমরা পিকনিক শেষ করে বাড়িতে এলাম। তখন কাউকে এই ঘটনাটা বলিনি, লজ্জা শরমের ভয়ে। তখন আমাকে সবাই বলবে কি একটা বাজে ছেলের সাথে বন্ধুত্ব করেছে, এবং এই বন্ধু তার মান সম্মান নষ্ট করেছে। তো এই কারণে আমি কাউকে কিছু বলিনি। কিন্তু যখন বাড়িতে এলাম এবং মাসখানেক পরে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার মাথা ঘোরায়, বমি আসে, কিছু খেতে পারি না। তখন ফ্যামিলি থেকে আমাকে ডাক্তার দেখায়। আমাদের প্রাইভেট ডাক্তার আমাকে দেখে আমার বাবাকে কানে কানে বলে যে আপনার তো খুশির সংবাদ, আপনি নানা হতে চলেছেন। তো এই কথা শুনে আমার বাবার মুখটা একদম কালো ছাই হয়ে যায়। তখন আর কিছু বলে না। বাড়িতে এসে মাকে সকল ঘটনা খুলে বলে, আর মা তখন আমার উপর বিভিন্নভাবে আমার কাছ থেকে জানতে চায় কিভাবে এই ঘটনা হলো, এবং বলে এই ঘটনা যদি না বলি দিন দিন আরও বড় হবে। তখন বাধ্য হয়ে আমার এই ঘটনাটি তাকে বলি, এবং তারা তখন যার সাথে আমার এই সম্পর্কটা হয়েছিল, যে ছেলেটি আমার সর্বনাশ করেছিল, সেই ছেলেটির বাড়িতে এই ঘটনা জানানো হয়। কিন্তু তারা অস্বীকার করে। তখন আমি তাদেরকে সমস্ত কথা খুলে বলি, কিন্তু তারা বিশ্বাস করতে চায় না। তো এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি প্রমাণ করা হলো। অবশেষে তারা মেনে নিল। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হলো, এবং বর্তমানে আমি ওনার সংসার করছি। আমার এই ঘটনাটি বলার উদ্দেশ্য, ছোট থেকে আমার অনেক বড় স্বপ্ন ছিল, আমি লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হব।
জজ ম্যাজিস্ট্রেট হব, দেশের সেবা করব। কিন্তু ছোট্ট একটি ভুলের কারণে আমার জীবনের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তাই আমি সকলের কাছেই এই নিউজটি পৌঁছে দিতে চাই যে আমার মতো খুনু মেয়ে যেন এই ভুল না করেন। অনেক সময় বাড়ন্তি বয়সে ছেলে মেয়েরা এই জিনিসগুলো বুঝতে পারেন না, তখন আমাদের গার্জেনদের উচিত এই বিষয়গুলা আমাদের ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দেওয়া, যাতে করে তারা সতর্ক হতে পারে। তো আমার এই ছিল আজকের গল্পটি। অন্য একদিন আমার জীবনের আরও একটি ঘটনা আপনাদের কাছে বলবো, আপনারা আমার সেই ঘটনাটিও শুনবেন। আজকে যারা কষ্ট করে শুনেছেন আপনাদের সকলকেই ধন্যবাদ। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো বিল্ডিংয়ের কন্ট্রাক্টর, সে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নিত, কাজ করত। তো আমার হাজব্যান্ড একটা অফিসে জব করত। সেই অফিসটা আমার বাসা থেকে একটু দূরে ছিল হয়তো। তো সে ওই অফিসটায় জব করত। তো একদিন একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আইছিল। তো ওই বিল্ডিংয়ের কন্ট্রাক্টটা নেওয়ার জন্য ওর বসের সাইনের প্রয়োজন ছিল। ও যখন ওর বসের কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার, আমার তো একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আসছে, তাই আপনার সাইনের প্রয়োজন, আমাকে একটা সাইন দিয়ে দেন। তো বস সাইন দিতে চাইছিল না। তো না দেওয়ার কারণে অনেকবার বলছে। তো বাসাতে আইসা কথাটা আমার সাথে শেয়ার করছে যে মাইশা, তোমার সাথে একটা কথা আছে, তো শুনবা? তা আমি বললাম হ্যাঁ বলো। কথাটা হলো গিয়ে, আমার বিল্ডিংয়ের একটা কন্ট্রাক্ট আইছে, তো সেখানে আমার বসের সাইন লাগবে, কিন্তু সে দিতেছে না। এখন কি করা যায় বলো তো? অনেক টাকার কন্ট্রাক্ট, এটা তো আমি হাতছাড়া করতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে, আমি কিছু বুদ্ধি বের করি, তারপর তোমাকে জানাবো। তো এভাবে দিন চললো। একদিন বললাম যে একটা কাজ করো, তুমি তোমার বসকে নিয়ে বাসায় নিয়ে এসো। বলে বাসায় কেন? বাসায় ভালো মন্দ রান্না করলে হয়তো সে খুশি হয়ে যাবে, তারপরে হয়তো সাইন দিতে পারবে তোমাকে, তাই না? তো বলে হ্যাঁ, তুমি একটা ভালো বুদ্ধি দিছো। তো তাহলে আমি আমার বসকে বাসায় ডেকে নিয়ে আসি, হ্যাঁ, ওনাকে দাওয়াত দিব। তো ওর বসকে দাওয়াত দিল। তো ওর বস একদিন আমার বাসাতে আসলো, অনেক কিছু নিয়ে আসলো। আসার পরে আমি তাকে সালাম দিছি। সালাম দেওয়ার পরে উনি ভিতরে আসলো। খাবার রান্না করলাম আমি, গরুর মাংস টাংস দিয়া অনেক সুন্দর করে আপ্যায়ন করলাম তারে। তো আপ্যায়ন করার সময় তার প্লেটে যখন তরকারি দেই, তখন আমি দেখি তার চোখটা আমার দিকে, তার খাওয়ারিকে আমার দিকে তাকিয়েছিল। তো আমি কোনো কিছুই মনে করিনি যে হয়তো তাকাইতেই পারে, এভাবে তাকাইতেই পারে, হয়তো মানুষকে ভালো লাগতেই পারে। তো আমি ওনাকে আপ্যায়ন টাপ্যায়ন করে দিলাম। উনি খেয়ে দিয়ে আমাকে বকশিস দিয়ে, তো আমার হাজব্যান্ড ওনাকে সালাম দিয়ে ওনাকে বাসায় আগ্রহ দিয়ে আসলো। তো আমার হাজব্যান্ড পরের দিন অফিসে গেছে বসের সঙ্গে কথা বলতে। তো বসের সঙ্গে কথা বলার সময় তখন ওর বস বলতেছিল যে আমি তোমার পেপারে সাইন দিতে পারি। তখন বলল কেমন সত্য স্যার? বললেন যে তুমি দুজি আমার কথাটা মেনে নিতে পারো, তাহলে তোমার সামনে আরও লাভ আছে, যে তুমি পারবা মেনে নিতে, যে বলে দেখেন স্যার পারি কি না। তো বলল তোমার বাসায় যখন আমি খাইতে গেছি, তোমার বউকে আমার খুব ভালো লাগছে, তোমার বউকে যদি আমার কাছে এক রাতের জন্য দাও, তাহলে তোমার পেপারে আমি সাইন করে দিতে পারি। তখন ওই শুনে ওর কাছে একটু খারাপ লাগলো। তো যাই হোক না কেন, আমি তো তার বউ, খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। তো ওখান থেকে কথাবার্তা শেষ করে আসলো। এসে আমি দেখতাছি ওর মুখটাও একটু খালা খালা, মুখ অন্ধকার করে রাখছে, মনটা খারাপ। খাবার দিলাম, খাওয়া দাওয়া করলো। রাতে যখন আমি আর আমার হাজব্যান্ড শুতে গেলাম, তখন আমার হাজব্যান্ডে বলতেছিল যে মাইশা একটা কথা বলবো, হয়তো তোমার কাছে খারাপ লাগবে, কিন্তু আমাদের এছাড়া কোনো উপায় নেই। যে এমন কি কথা আমার কাছে খারাপ লাগবে যে তুমি কি রাগ করবা?
আমি বললাম, না, তুমি একবার বলে দেখো। আমি যখন আমার বসের কাছে গেছি, আমার বস বলছে তোমাকে নাকি আমার বসের পছন্দ হয়েছে। আমার বসে বলল তোমাকে এক রাতের জন্য দেওয়ার জন্য। আমি শুনে অবাক হয়ে গেলাম যে তুমি এটা কি বলতেছো? আমি তোমার ঘরের বউ, তুমি কেমন করে আর একটা পুরুষের হাতে তুলে দিবে? দেখো না, এটা আমাদের জীবনের প্রশ্ন, যেভাবেই হোক ম্যানেজ করো, হয়তো একটা রাতের জন্য। তখন আমি ওর মুখের দিকে তাকিয়ে, আমার কোনো বলার ভাষার ছিল না, না থাকার কারণে আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। যখন রাজি হয়ে গেলাম, তারপর পরের দিন ও নিজের হাতে ওর বসের হাতে তুলে দিয়ে আসলো। ওর বস আমাকে পেয়ে খুব খুশি, এতটাই খুশি বলার বাহিরে। ওই যখন দিয়ে আসছিল, আমার তখন খুবই খারাপ লাগছিল যে আজ আমার স্বামী আমায় একটা কন্ট্রাক্টের জন্য একটা পরপুরুষের হাতে তুলে দিল। তারপর যখন আমি তার সাথে রাত কাটাইলাম, বিশ্বাস করেন আমার এতটা ভালো লাগতেছিল, যার সাথে আমি এত যাবৎ সংসার করে আসছি তার কাছে আমার এতটা ভালো লাগে নাই। সেটা আমি বুঝি নাই যে সেই জিনিসটা এতটা মজা কেন। ও আমাকে এত সুন্দর করে আদর করছিল, বলাই যায় না। আমাকে সে যেভাবে কিস করলো, আদর করলো, এক একটা জায়গায় যেভাবে আমাকে আদর করতেছিল, সেভাবে কখনো আমার হাজব্যান্ডের কাছে পাই নাই। ও মানে অনেক সিস্টেমে আমার সাথে ব্যবহার করছে। ওইভাবে কত সময় আমার জিনিসগুলো যখন মুখে নিয়েছিল, আমার এতটাই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমার শান্তির জায়গায় পড়ে আছি।